হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা WBH এই বইটা শুরু করেছি। আজকে এই বই থেকে আমরা দ্বিতীয় ক্লাস দেবো। প্রথম ক্লাস আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা শুরু করার আগে আমি কিছু বলি। আমার কোয়ালিফিকেশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার যে কোয়ালিফিকেশান আছে আমি তোমাদের বলে দিই যে BSc ম্যাথ অনার্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমার ম্যাথ অনার্স করা আছে। আমি BSc ম্যাথ অনার্স করেছি। তো তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে অঙ্ক করাতে, আর তোমাদের কোনো চিন্তা নাই। এই বছর তোমাদের 2025 সালে মাধ্যমিকের রেজাল্ট অঙ্কেতে তোমাদের এবার হতেই চলেছে। তাহলে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে তোমাদের। WBH এই বইটা তোমরা খুলো, আর দেখো আজকে যে পেজ নাম্বারটা নিয়েছি WBH টেস্ট পেপার 2025, পেজ নাম্বার C26 পাতা, ঠিক আছে। এই বই থেকে C26 পাতা তোমরা খুলো। স্কুলটা আছে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, তাই না। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই স্কুলটা আছে 26 পাতায়। এটা হচ্ছে আমাদের 10 নম্বর স্কুল। এই স্কুল থেকে আমরা আজকে ক্লাস দেব। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। তাহলে দেখো আমরা একের প্রশ্নগুলো নিয়েছি। একের প্রশ্নগুলো আমাদের MCQ টাইপের প্রশ্ন আছে। তাহলে প্রথমে আমরা একের প্রশ্নগুলো সলভ করে দেখাবো। তো আর কোনো চিন্তা নেই, প্রদীপ স্যার চলে এসেছে তোমাদের অঙ্ক করাতে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখো একের একটা কী বলছে, n বছর R% চক্রবর্তী সুদের হারে P টাকা দ্বিগুণ হলে যত বছরে 4 গুণ হয় তা হলো কত বছরে 4 গুণ হবে। যখন আমাদের n বছর R% চক্রবর্তী সুদের হারে P টাকাটা দ্বিগুণ হয় যখন, তাহলে এখানে দেখো P টাকাটা দ্বিগুণ হচ্ছে, তাই না। এই যে আসলটা আমাদের P, তা দ্বিগুণ বলতে সুদ আসলটা কোথায় যাবে, সুদ আসল হবে আমাদের 2P। আচ্ছা, তাহলে এখান থেকে সুদ আসল 2P হয়ে গেল, মানে সমুল চক্রবর্তীটা 2P। তাহলে আমরা কি জানি, সমুল চক্রবর্তীর সূত্র যেটা, সেই সমুল চক্রবর্তীর সূত্র আমরা জানি P × 1 + R/100⁴n। এখানে P আসলটা P আছে, আর সময়টা আমাদের n বছরে আছে, আর সুদের হারটা আমাদের আরই বলেছে। তাহলে আমাদের দেখো এই যে সমুল চক্রবর্তীটা কত হবে, আমাদের 2P হবে, দ্বিগুণ বলেছে, আসলের দ্বিগুণ, তাই না। তাহলে আমাদের হয়ে যাবে সমুল চক্রবর্তীটা 2P। এটাও সমুল চক্রবর্তী, এও সমুল চক্রবর্তী, সমান করতে পারবো। এখান থেকে P আমরা কেটে দিলাম। তাহলে আমরা 1 + R/100⁴n সমান কত 2 পেয়ে গেলাম। এটাকে আমরা 1 নং নাম রেখে দিলাম। এবার দেখো আমাদের বলে যে কত বছরে 4 গুণ হবে। আমরা ধরে নেব, ধরি T বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, ঠিক আছে। 4 গুণ হবে বলতে আমাদের সুদ আসলটা কী হবে, সুদ আসলটা আমাদের 4P হয়ে যাবে, তাই না। কারণ আসলটা P, আসলের 4 গুণ, তাই না। তাহলে আমাদের সমুল চক্রবর্তী যেটা হবে সেটা হবে আমাদের 4P। তার সমুল চক্রবর্তীর সূত্র আবার যেটা আমরা জানি P × 1 + R/100, ঠিক আছে। এখন সময়টা কিন্তু আমরা T দিয়ে দেবো, এর জায়গায় আমরা T। তো এটা কত হবে, সমুল চক্রবর্তীটা আমাদের 4P হয়ে যাবে, যেহেতু 4 গুণ বলেছে। তাহলে এখানে P কেটে দিলাম। আচ্ছা, আমরা 4কে আমরা লিখলাম 2 এর স্কোয়ার। এবার দেখো এই 2 এর জায়গায় আমরা লিখে দেবো, দেখো 2 এর মানটা এই যে আমরা বের করেছি 1 নঙে। তাহলে আমরা 1 + 2 এর জায়গায় লিখবো 1 + R/100, ঠিক আছে। এখানে পাওয়ার আছে n, আর এখানে পাওয়ার ছিল 2, তাহলে দুটো পাওয়ার কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 2n হয়ে যাবে এখানে। তাহলে দেখো মূল সমান, তাহলে আমরা পাওয়ার সমান করতে পারবো। তাহলে টিটা সমান হয়ে যাবে আমাদের 2n হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের সময়টা কিন্তু 2n, তা 2n বছরে 4 গুণ হবে, তা 2n বছরের অ্যান্সার কোথায় আছে, আমাদের B নাম্বার অপশানটা। এবার 2 কী বলছে, x ভেরিয়েস 1/y হলে x + y এর ক্ষুদ্রতম মান হবে যখন কোনটা শর্ত স্যাটিসফাই করবে। এখানে দেখো আমাদের ভেদ সম্পর্ক আছে একটা। তাহলে আমরা এখান থেকে ভেদ যদি উঠাই, তাহলে x = k/y। এখানে k এর পরিচয় তোমরা দিবা, k যেখানে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা তোমরা পাশে বলবা। আমরা xy = কত পেলাম, k পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এখন x + y এর হোল স্কোয়ার মানটা আমরা বের করি। তাহলে এর একটা সূত্র আছে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা xy এর মানটা জানি, আর এই মানটাকে আমরা কি করব, আমরা নিব যখন x = y নিয়ে নেব, তখন আমরা কী হবে, এটা কী হবে, 0 হয়ে যাবে এই মানটা। তাহলে এই মানটা যদি 0 হয়ে যায়, তাহলে এখানে কী হয়ে যাবে, অতএব দিয়ে আমরা x - y হোল স্কোয়ারটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটা যদি 0 হয়ে যায়, তো এটা 0 বসাবো, আর এদিকে আমরা কত বসাবো, 4xy এর মানটা আমরা বের করে রেখেছি, xy এর মানটা আমরা বের করে রেখেছি কে, 4k। আচ্ছা, তাহলে এখানে x + y সমান কত আসে, √4k, যেটা আমরা পেয়ে যাচ্ছি 2k। দেখো x + y এর একটা মান পাওয়া যাচ্ছে, যেটা আমরা ক্ষুদ্রতম মানই বলবো। তাহলে কখন মানটা পাওয়া যায়, যখন x = y হবে, তখনই কিন্তু একটা আমরা x + y এর মান পাচ্ছি। তাহলে এখানে শর্তটা কোনটা হবে, তাহলে a নম্বর শর্তটা হবে x = y। তাহলে আমাদের অ্যান্সারটা a নাম্বার।
এবার দেখো 1, 3 আর 4 নিয়েছি। আমরা এই যে WBHA থেকে করাচ্ছি, আমরা কিন্তু পরপর করাচ্ছি না, আমি এখান থেকে বাছাই করে ভালো ভালো স্কুলগুলো দেখে দেখে নিচ্ছি, যে স্কুলগুলো তোমরা অঙ্কগুলো করলে খুব ভালো ইন্টারেস্ট পাওয়া। ঠিক আছে, আমরা ভালো ভালো অঙ্কগুলো নিচ্ছি, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট দেখে অঙ্কগুলো আছে সেই স্কুলগুলো দেখে দেখে আমরা নিচ্ছি, তাই না? মানে যেগুলো আমাদের একটু সহজ স্কুলগুলো আছে সেগুলো তোমরা করতে পারবা। তো আমি যেগুলো একটু বেস্ট অঙ্কগুলো আছে, টাফ টাইপের অঙ্কগুলো আছে, যেগুলো বেশি আনকমন টাইপের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোই দেখে আমি সেই স্কুলগুলো বাছাই করে আমি নিয়েছি স্কুলগুলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টাইপের স্কুলগুলো আছে, এই স্কুলগুলো তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো। আর বাকি যে স্কুলগুলো আমি রেখে দিচ্ছি সেগুলো আমি পরে করাবো, আগে আমি ভালো ভালো স্কুলগুলো করাই, তারপরে আমি বাকি স্কুলগুলো করাবো। তো দেখো 1, 3 আর 4 একসঙ্গে নিয়েছি। 3এরটা কী বলছে? 3 অঙ্কটা বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ DAB 100 ডিগ্রি এবং কোণ ACB 40 ডিগ্রি, তাহলে হলে কোণ ABD এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, আমরা যদি ছবিটা আগে দেখো তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করি। এইভাবে করে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা নাম দিব A, এটা নাম দিলাম B, C দিলাম, আর এখানে D নাম দিলাম। আচ্ছা, এবার দেখো কোণগুলো বলেছে DAB, তাহলে DAB, তাহলে এই কোণের মানটা আমাদের দেওয়া আছে কত? 100 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো ACB, নাম যেভাবে দেওয়া আছে, তাই না, কোণগুলোর মান সেভাবে কিন্তু ছবিটা আমাদের তৈরি হয়ে যাবে। ACB, তাহলে ACB, তাহলে দেখো AC আমাদের যুক্ত করতে হচ্ছে, তাহলে AC আমরা যোগ করব। তাহলে ACB কোণটা আমাদের এটা দেওয়া আছে 40 ডিগ্রি, এই মানটা। ঠিক আছে, এটা আমাদের 40 ডিগ্রি দেওয়া আছে। কার মান বের করতে বলেছে? কোণ ABD, দেখো ABD কোথায় আছে? ABD, তাহলে আমাদের BD যুক্ত করতে হবে, তাহলে BD যোগ করি। এই যে দেখো, তাহলে কোন কোণটা? ABD, এই কোণটা, এই কোণের মানটা আমাদের বের করতে হবে, এই কোণটা। তা দেখো আমরা এই কোণটা কী করে পাবো? ABDটা তোমরা দেখো, আমরা BAD আমাদের বেরিয়ে গেছে, তাহলে আমরা কিন্তু দেখো এখানে তাহলে BCD পেয়ে যাবো, তাই না? মানে পরস্পর তো এরা সম্পূরক কোণ, তাহলে আমরা এখানে কার কোণটা পেয়ে যাব? আমরা মানটা পেয়ে যাব BCD পেয়ে যাব কত? 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি আমরা বিয়োগ করব। কেন? যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তার জন্য এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ জানা থাকলে একটা কোণ পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে বিয়োগ করে, তাহলে এটা আমাদের কত হবে? 80 ডিগ্রি হয়ে গেল। তো দেখো পুরো কোণটা আমরা কত পেয়ে গেলাম? সম্পূর্ণ কোণটা পেয়ে গেলাম আমরা 80 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো এই কোণটা বের করতে পারবো, 80 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দিলে পরে এই কোণটা পেয়ে যাবো আমরা 40 ডিগ্রি। তাহলে কোন কোণটা পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি ACDটা, কোণ ACD কোণটা পেয়ে যাবো 80 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করে, তাহলে কত হবে? এটা 40 ডিগ্রি হবে। এবার দেখো ACD কোণটা আর ABD কোণটা সমান, এটা তোমাদের জানতে হবে। এখানে আমরা কী লিখবো? এখানে কোণ ACD সমান সমান হবে কার সঙ্গে? এই কোণটার সঙ্গে হবে, ABD, কোণ ABD। ঠিক আছে, কেন এরা সমান? কারণ দেখো একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল যে বৃত্তাংশস্থ কোণগুলো হবে সব কোণগুলো কী হবে? সমান হবে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের সমান হবে, এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা এর মানটা দেওয়া আছে, দেখো ACD আমরা পেয়ে গেছি 40 ডিগ্রি, তাহলে ABD কোণটা কত হবে? 40 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 40 ডিগ্রি। কোথায় আছে? B নাম্বার অ্যান্সারটা। তাহলে B নাম্বার অপশান মিলে গেল। চলে এবার 4টা দেখো, বলছে 5 - sin θ এর ক্ষুদ্রতম মান কোনটা হবে? আচ্ছা, এর বলেছে ক্ষুদ্রতম মানটা। দেখো আমরা এখানে 5 - sin θ লিখলাম। ঠিক আছে, এখানে দেখো আমাদের যে sin θ মানটা জানতে হবে, -1 কিংবা 1-এর চেয়ে বড় sin θটা হয়, আর 1 কিংবা 1-এর চেয়ে ছোটো হয়। ঠিক আছে, sin θ cos θ মানটা এভাবে থাকে, তোমাদের এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা তো sin θ মানটা তাহলে 1 বা 1-এর চেয়ে ছোটো। তাহলে এখানে দেখো আমরা এর মানটা গ্রেটার অর ইকুয়াল নিলাম, তাহলে গ্রেটার অর ইকুয়াল যদি হয়, এখানে দেখো এটা 5 আছে আর মাইনাস, যদি আমরা sin θ মানটা 1 নিই, ঠিক আছে, 1-এর সমান হতে পারে, তাহলে 1 নিলে সমান হবে। আর যদি 1-এর চেয়ে যদি ছোটো হয়, sin θ মানটা 1-এর চেয়ে ছোটো হয়, তাহলে এখানে যদি ছোটো মান নিই তাহলে কী হবে? এটা বড় হবে, তার জন্য আমরা গ্রেটার অর ইকুয়াল নিয়েছি, এটা বড় চিহ্ন নিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে আমাদের বা 5 - sin θ গ্রেটার অর ইকুয়াল কত হবে? এটা বিয়োগ করে এটা 4 চলে আসবে। তাহলে দেখো এর মানটা 5 - sin θ মানটা হয় 4 হবে, নতুবা 4-এর চেয়ে বড় হবে। তাহলে এর সবচেয়ে সর্বনিম্ন মানটা 4 আছে, 4-এর 4 ছোটো হবে না। তাহলে এই জন্য বলবো 5 - sin θ এর ক্ষুদ্রতম মানটা কত দেখলাম আমরা? 4 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের B নাম্বার অ্যান্সারটা। এবার আমরা 1-এর 5 আর 6 নিয়েছি। 5-এর অঙ্কটা বলছে কোনো একটি গোলকের ক্ষেত্রফলের সাংখ্যমান যদি আয়তনের সাংখ্যমানের 3 গুণ হয় তবে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো আমাদের গোলকের ক্ষেত্রফলের সাংখ্যমান, তো গোলকের ক্ষেত্রফল যেটা সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমাদের ব্যাসার্ধ গোলকের যদি R হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr
আর স্কোয়ার, ঠিক আছে। আর এর সাংখ্যমানের সঙ্গে কার সমান বলেছে, আয়তনের সাংখ্যমানটা, তাহলে আয়তনের সাংখ্যমানে 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ হবে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এটা আমাদের শর্ত বলে দিয়েছে। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 4 কেটে দেবো, পাই কেটে দেবো, আর আর স্কোয়ার আর কিউব কাটলে এখানে আর থেকে যাবে, এদিকে 3 আর 3 কেটে দিলাম। তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আর এর মানটা এদিকে কিছু নাই, এখানে তো 1 আছে, তাহলে আর এর মানটা 1 পেয়ে গেলাম। তাহলে আর এর মান 1 পেলে 2r কত পাবো, ঠিক আছে। আমাদের কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে, বলে 2r, আর যদি ব্যাসার্ধ হয় ব্যাস হবে 2r, তাহলে এইদিকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে দেখো ব্যাসের দৈর্ঘ্যটা কিন্তু আমরা পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 2 একক, এ নম্বর অপশানটা। দেখো আমাদের এখানে বইতে অ্যান্সারটা 8 একক বলেছে, 8 একক তো আসছে না, আসছে আমাদের 2 একক, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে এ নম্বর অপশান 2 একক। এবার 6 নম্বর অঙ্কটা বলছি x1, x2, x3, x4 ডট ডট xn অবধি আছে, এর গড়টা বলে দিয়েছে x বার, যদি হয় তাহলে axn ax1 আছে, ax2 আর ax3, ax4 এভাবে করে ডট ডট করে আছে, কত দূর অবধি আছে, axn অবধি আছে। তাহলে এদের গড়টা আমাদের বের করতে হবে। তাহলে এর গড়টা যখন দেওয়া আছে, তাহলে আমরা গড় কী জানি, সবগুলো পদের যোগফল যদি আমরা যোগ করি কত দূর গেছে, xn অবধি গেছে, বাই কতগুলো পদ আছে, n সংখ্যক আছে, নিচে n দিয়ে দেবা, এই গড়টা আমাদের বলে দিয়েছে x বার। তাহলে এর মানটা আমরা x বার পেয়ে গেলাম। এবার দেখো এর গড়টা বের করতে বলেছে, তাহলে এর গড়টা আমরা কী করে বের করব, সবগুলো আমরা পদ যোগ করব, x2 প্লাস x3 প্লাস আমরা শেষেটা নিচ্ছি axn, তো এদের যোগ করব, আর কতগুলো আছে এখানে আমাদের আছে n সংখ্যক, তাহলে n দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে দেখো আমরা এটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা কমন নিলে আমরা কত পাবো, x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn, আর নিচে আমরা nটা বসিয়ে দিলাম। এবার দেখো এর মানটা তো এই যে x বার আমরা বের করে রাখলাম, তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা, তাহলে এ থাকবে এদিকে, আর এর মানটা x বার বসিয়ে দেবো, তাহলে আমরা x বার অ্যান্সার দেখতে পাচ্ছি। তাহলে x বার কোথায় আছে, বি নাম্বার অপশানটা, তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার অ্যান্সার। এবার দেখো আমরা 2 এর প্রশ্নগুলো আসলাম, 2 এর প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা দেখে নেব শূন্যস্থান প্রশ্নগুলো কী বলছে। 2 এর 1, 2 নিয়েছি আমরা, 2 এর 1-এরটা বলছে একটি মেশিনের দাম প্রতি বছর 2% হ্রাস পেয়ে বর্তমানে p টাকা হলে 2n বছর আগে মেশিনের মূল্য কত ছিল। দেখো অঙ্কটা আমাদের একটু ঠিক করে দেখতে হবে, অঙ্কটা কীভাবে আছে, 2n বছর আগে বলেছে, তাই না। তাহলে আমরা লিখব, ধরি 2n বছর আগে মেশিনটির মূল্য ছিল, 2n বছর আগে মেশিনটির মূল্য ছিল, ঠিক আছে, মূল্য ছিল কত, আমরা x টাকা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের আগে পূর্বে যেটা, ঠিক আছে, 2n বছর আগে মেশিনের মূল্য ছিল x টাকা। তাহলে এবার লিখব, অতএব 2n বছর পরে, 2n বছর পরে মেশিনটির মূল্য হবে সমান সমান, দেখো p ইন্টু পি বলতে এখানে x, p ইন্টু 1 মাইনাস হবে, যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস আর এখানে কিন্তু 2r আছে, 2r/100, আর টু দি পাওয়ার n, এখানে n বলতে দেখো কত বছর, এখানে nটা আছে আমাদের 2n বছর, তাহলে n এর জায়গায় আমরা লিখব 2n বছর। তাহলে এইভাবে আমরা পাবো 2n বছর পরে মেশিনটির মূল্য হবে এটা, তাই না, মানে যেটা বর্তমান মূল্য এটা, তাই না। আগে ধরেছিলাম x টাকা, আগে ছিল মেশিনটির মূল্য হচ্ছে x টাকা, মানে যেটা হচ্ছে পিটা আমাদের x, তাহলে 2n বছর পরে, ঠিক আছে, 2n বছর পর মেশিনটির মূল্য কত হবে, এটা হবে আমাদের, তাই না, সমাহার বৃদ্ধির নিয়ম অনুযায়ী। এবার দেখো এটা হচ্ছে তাহলে বর্তমান মূল্য চলে আসলো, তাই না, আগে থেকে পরে এসেছে, তাহলে বর্তমান মূল্য আবার p টাকা বলে দিয়েছে, তাহলে এটা সমান হবে p টাকা। দেখো অ্যান্সারে আমাদের এটা রেখে দিয়েছে, তাহলে এটা আমাদের কিন্তু হবে না। আচ্ছা এখানে যদি আমরা একটা কাটাকাটি করি, এটা আমাদের আসবে 50 আসবে, ওকে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে না আমাদের কিন্তু অ্যান্সারটা আলাদা বেরোবে। দেখো তাহলে এটা আমাদের p এর সঙ্গে সমান করব, তাহলে অতএব আমরা বলতে পারবো x ইন্টু 1 মাইনাস r/50 পেয়ে গেলাম, আর টু দি পাওয়ার n, এটা সমান হবে p, কারণ বর্তমান মূল্য এটা পেয়ে গেলাম, আর বর্তমান মূল্য আবার দেওয়া আছে, এখান থেকে কিন্তু x এর মানটা বের করতে হবে, তখনই আমরা পাবো 2n বছর আগে মেশিনের মূল্য কত ছিল। তাহলে x এর মানে কীভাবে পাবো, x সমান হবে p/1 মাইনাস r/50, ঠিক আছে, 50 আর পাওয়ারটা আছে আমাদের হোল টু দি পাওয়ার 2n আছে আমাদের, তো এটা আমাদের অ্যান্সার আসবে। একে তোমরা সাজিয়ে লিখতে পারো p ইন্টু 1 মাইনাস r/50
50 পাওয়ারটাকে আমরা -2n করে দিলাম, ঠিক আছে। নিচেরটাকে যদি আমরা উপরে নিয়ে চলে যাই তাহলে পাওয়ারটা মাইনাস করে নিবা, তখন উপরে চলে যাবে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওরা কিন্তু অ্যান্সার এটা রেখে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার, এখানে পি দিয়েছিল ওরা, তাই না, পি দিয়ে দিয়েছিল। মানে ওটা কখন অ্যান্সার হবে, যখন 2n বছর পর যদি বলতো তখন আমাদের হতো p × 1 - r/50 n, তাই না। তারপর এখন কিন্তু আমাদের অ্যান্সার যেহেতু আগে বলেছে 2n বছর আগে বলেছে, তাহলে আমাদের কিন্তু 2n বছর আগে মেশিনের মূল্য হবে, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমরা এখানে লিখব p × 1 - r/50 আর মাইনাস পাওয়ারটা -2n, ঠিক আছে। পাওয়ারটা কিন্তু এখানে মাইনাস আছে, লক্ষ্য করবা। 2 অঙ্কটা বলছে যদি a² + bx + c = 0 হয় তাহলে সমীকরণের একটি বীজ শূন্য হবে, তাহলে কি হয় দেখো, একটি বীজ শূন্য হতে গেলে c এর মানটা শূন্য হতে হবে। তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে হবে c = 0। দেখো আমি দেখাচ্ছি কেন সিটা শূন্য হবে। দেখো a² + bx, সিটা যদি শূন্য হয় তাহলে c নাই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, x কমন নাও। তাহলে x যদি কমন নিই তাহলে ax + b = 0। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে একটা মান x এর একটা মান কিন্তু শূন্য পাবোই, তাই না। তাহলে এই জন্য বলে যে সমীকরণে একটি বীজ শূন্য হবে কখন, যখন সিটা আমাদের শূন্য হতে হবে। সিটা যদি শূন্য হয় তখনই কিন্তু আমরা x এর মান শূন্য পাবো। এবার আমরা 2, 3 আর 4 নিয়েছি। 3-এরটা বলছে একটি বৃত্তের দুটি সমান্তরাল যে এর ড্যাশ সংযোগকারী রেখাংশটি বৃত্তের কেন্দ্রগামী। দেখো আমরা ছবি এঁকে বোঝাই তোমাদের। এই যে আমাদের একটা বৃত্ত নিলাম আর দুটি সমান্তরাল যে বলেছে, আমরা একটা এখানে এবি জে নিলাম, এই এবি জে এর সঙ্গে একটা সিডি জে নেব, আমরা সিডি জে নিলাম। তাহলে এবি আর সিডি এখানে কি বলেছে, সমান্তরাল বলে দিয়েছে। তাহলে এবি সমান্তরাল সিডি আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবার এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে এবির মধ্যবিন্দুটা আর সিডির মধ্যবিন্দু, ঠিক আছে, এবির মধ্যবিন্দু আমরা পি নিলাম আর সিডির মধ্যবিন্দু আমরা কিউ নিয়ে নিলাম। তাহলে পি কিউর যে সংযোজক সরলরেখাটা, ঠিক আছে, পি কিউর সংযোজক সরলরেখাটা আমাদের কী হবে, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবে। তোমাদের এটা জানতে হবে, তাই না, বৃত্তের কেন্দ্রগামী ও বিন্দু হয়ে যাবে। তাহলে এখানে কথাটা কী হবে, একটি বৃত্তের দুটি সমান্তরাল যে এর, তাহলে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজককারী রেখাংশটি, এই যে আমাদের পি কিউ যে রেখাংশটি বৃত্তের কেন্দ্রগামী, দেখো বৃত্তের কেন্দ্রগামী হয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে মধ্যবিন্দু দ্বয়ের, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশটি বৃত্তের কেন্দ্রগামী হবে। কার, ওই এবি আর সিডি সমান্তরাল সরলরেখার দুটির মধ্যবিন্দু দ্বয়ের যে সংযোজক সরলরেখাটা বৃত্তের কেন্দ্রগামী হবে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা। চলে এসো 4 নম্বরটা। 4 নম্বর বলেছে যদি sin 2α = cos α হয় তাহলে tan α এর মান কত হবে। তাহলে আমরা এখান থেকে tan α মানটা বের করতে পারবো। দেখো আমরা করব কি, আমরা এখানে sin 2α মানে এখান থেকে আমরা আলফার মানটা বের হবে, আর আলফার মানটা যদি পেয়ে যাই তখনই আমরা tan আলফার মানটা বের করতে পারবো। তাহলে এখানে দেখো কসকে আমরা সাইন করে দিলাম, sin 90° - আলফা, ঠিক আছে। এটা পুরো কোণের সূত্রে এভাবে অ্যাপ্লাই করতে পারবা। sin 90° - থিতা, এটা থিতা মনে করো, তার আমাদের cos থিতা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা হয়, তাই এটা থেকে আমরা এটা লিখতে পারবো। আচ্ছা এখান থেকে দেখো উভয় দিকে সাইন যদি আমরা ভেনিস করে দিই তাহলে 2α = পেয়ে যাচ্ছি 90° - আলফা। তাহলে এদিকে আলফা নিয়ে এসে আমরা 3α = 90°, 3 দিয়ে কাটাকাটি করবো 3°। তাহলে আলফার মানটা কত পেয়ে গেলাম, 3° পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো আলফার জায়গায়। তা tan 3° আর tan 3° মান আমরা কী জানি, 1/√3। তাহলে আমাদের tan আলফার মানটা পেয়ে গেলাম 1/√3। এবার 2 এর 5 আর 6 নিয়েছি আমরা। তাহলে 5-এর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা 2r একক যদি হয় তাহলে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো এখানে আমাদের প্রথমে একটা চোঙ বলেছে, এই যে আমাদের একটা চোঙের একটা ছবি এঁকে দেব। তাহলে এখানে দেখো চোঙের ভিতরে একটা গোলক রাখবে, সবচেয়ে বড় গোলক। তাহলে এভাবে যদি চোঙের ভিতরে গোলকটা রাখে তাহলে এখানে দেখো গোলকটা কীভাবে তৈরি হবে, গোলকটা একদম পুরো সর্ববৃহৎ একটা গোলক তৈরি হবে। তাহলে এখানে দেখো আমরা এই যে এটা আমাদের চোঙের ব্যাসার্ধ আর বলে দিয়েছে, তাহলে চোঙের ব্যাসার্ধটা আর ভিতরে যে গোলকটা থাকবে গোলকের ব্যাসার্ধ কিন্তু সমান হবে এখানে, তাই না। তা চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান হবে। তাহলে এখানে চোঙের ব্যাস কত, চোঙের ব্যাস 2r, তাহলে গোলকের ব্যাসটা আমাদের কত পেয়ে যাবো, 2r পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গোলকের ব্যাসটা কত অ্যান্সারটা আসবে, 2r একক হয়ে যাবে, 2r একক। তারপরে দেখো 6 নম্বরটা দেখো, 6 নম্বর প্রশ্নটা বলছে সামেশন i = 1 থেকে 4 অবধি আছে। তাহলে xi - a
সমান সমান সামেশন আই সমান সমান 1 থেকে 4 এক্স আই প্লাস এর মানটা কত হবে, এর মানটা আমাদের এখানে আমাদের ড্যাশ বলেছে। তা দেখো আমরা এটা যদি আমরা ভেঙে দিই তা এটা কীভাবে ভাঙবো, এটা আমরা ভাঙতে পারবো। দেখো সামেশন আই থেকে 1 থেকে আই সমান সমান 1 থেকে 4 অবধি আছে, তাহলে আমরা এটা এক্স আই করলাম আর প্লাস, ঠিক আছে, সামেশন মানে যোগের আকারে ভাগবে। তো যোগের আকারে যদি ভাঙি আমরা এটাকে সামেশন আই থেকে 1 4 আর একবার এটাকে দিলাম একবার এটাকে দিলাম, আর এখানে কত আছে মাইনাস এ আছে, তাই না, এভাবে ভাঙবে। আচ্ছা এটা তো আমাদের থেকে যাবে সামেশন আই 1 থেকে 4 অবধি এক্স আইটা আমরা রেখে দিলাম। এবার এটা দেখো এটা আমাদের কতবার যাবে, এটা আমাদের -4টা যোগ হবে কতবার, -4টা যোগ হবে 4বার যোগ হবে, যেহেতু 1 থেকে 4 আছে, তাই না। তাহলে এখানে আমি যদি ভেঙে দিই আমরা, তাহলে -4 বলছি, -8 আমাদের কতবার ভাঙবে, এখানে একবার যোগ, দুবার যোগ, আর একবার যোগ, 4বার, তাহলে একবার দুবার তিনবার 4বার, ঠিক না। সামেশন মানে এটাই যোগের আকারে ভাঙবে, ঠিক আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে এবার দেখো এর মানটা আমরা কত পেয়ে গেলাম। তাহলে অতএব দিয়ে দেখো এটা আমাদের এদিকে সামেশন আই সমান সমান 1 থেকে 4 অবধি এক্স আই থেকে গেল, আর এখানে দেখো আমাদের এই মানটা আমরা কত পাবো, এখানে মাইনাস এ তাই না, এগুলো সব ভিতরে মাইনাস এ পেয়ে যাবো। তাহলে দেখো ভিতরে কিন্তু আমরা -4 পাচ্ছি, তাই না, 4টা -এ পাবো এখানে, তাহলে 4টা -এ কত যাবে -4 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে শূন্যস্থানের যে মানটা বলেছিল কত মান হবে, -4 মানটা আসবে, এখানে অ্যান্সারটা হবে -4। এবার আমরা 3-এর প্রশ্নগুলো এসেছি। 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা দেখে নিব সত্য মিথ্যা প্রশ্নগুলো আমাদের কি বলছে। তাহলে এখানে দেখো 3-এর 1 2 3 তিনটা অঙ্ক আমাদের এখানে নিয়েছি। 3-এর 1-এর অঙ্কটা বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবর্তী সুদের পরিমাণ অসমান হবে। আচ্ছা এখানে সরল সুদটা বলতে ভুলে গেছে, এখানে সরল সুদ হবে, ঠিক আছে। 1 বছরের ক্ষেত্রে 1 বছর সময় তখন চক্রবর্তী সুদের চক্রবর্তী সুদটা আর সরল সুদটা কী হয়, সমান হয়, ঠিক আছে। এখানে অসমান বলেছে, তার জন্য আমাদের অ্যান্সারটা মিথ্যা হয়ে যাবে। তোমাদের জানতে হবে 1 বছরের ক্ষেত্রে যখন সময়টা 1 বছর থাকবে তখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কী হবে, আমাদের সমান হয়, অসমান বলেছে বলে মিথ্যা। 2 নম্বরটা s² + x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব। দেখো এখানে আমরা নিরূপকটা বের করব, নিরূপকটা 0 কিংবা 0-এর চেয়ে বড় হলে তাহলে বীজ দুটি আমাদের বাস্তব হবে। তা নিরূপকটা আমাদের চেক করতে হবে, এখানে নিরূপকটাকে, নিরূপকের সূত্র হচ্ছে আমাদের b² - 4ac, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিরূপক। তা দেখো এখানে b বলতে আমাদের কত 1 আছে, x-এর সহগ b, তাহলে এখানে 1a² - 4, a বলতে এখানে 1 s² সহগ a, আর c হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যাটা, c হচ্ছে এখানে আমাদের 1 আছে। তো এটা সরল যদি করি এটা তো 1 আর এটা 4, তাহলে এটা আমরা পাবো কত, এটা -3 পাবো। -3টা দেখো 0 হচ্ছে ছোটো, তাহলে নিরূপকের মানটা আমরা <0 পেয়ে গেলাম। তাহলে নিরূপক যদি <0 হয় তাহলে আমরা বীজ দ্বয় বাস্তব বলতে পারবো না, বীজ দ্বয় অবাস্তব হয়ে যাবে, তাই না। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ বীজ দ্বয় বাস্তব বলেছে, তাহলে মিথ্যা হবে, এটা বাস্তব হবে না, অ্যান্সারটা আমাদের মিথ্যা পেয়ে গেলাম। 3 নম্বর বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। হ্যাঁ এটা কিন্তু আমাদের সত্য। দেখো আমাদের বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি এখানে বলি, আমি এই জায়গায় দেখাচ্ছি, দেখো এই যে আমাদের একটা বৃত্ত, আর বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি আমরা আঁকি তাহলে দেখো আমরা এইভাবে আঁকতে পারবো। এখানে আমরা একটা বাহু নিলাম, এইদিকে একটা বাহু নিলাম, এইদিকে নিলাম, আর এখানে একটা দুটো জে নিলাম, আর এইদিকে আমরা এই যেটা যুক্ত করব আর এই যেটাকে যুক্ত করব, তাহলে এ বি সি ডি, ঠিক আছে। এখানে আমাদের দেখো এখানে এডি সমান্তরাল ট্রাপিজিয়ামের এই দুটো বাহু সমান্তরাল হবে, এডি সমান্তরাল বিসি, আর এখানে এই ক্ষেত্রে আমাদের পাবো এবি সমান ডিসি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম কী হয়, আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম পাবো। এই এবি বাহুটা ডিসি বাহুটা কী হবে, সমান হয়ে যাবে আমাদের। তাহলে এখানে যেটা বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই কথাটা আমাদের সত্য বলেছে, সত্য। এবার আমরা 3-এর 4 5 6 নিয়েছি। তো 4-এর অঙ্কটা বলছে থিতার মানটা 0 এবং 90 ডিগ্রির মধ্যে আছে, তাহলে আমাদের বলেছে সাইন থিতাটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিতা হবে। তা দেখো আমরা এটাকে আমরা উদাহরণ দিয়ে আমরা চেক করব। আমরা ধরে নিব থিতার মানটা আমরা 30 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এখানে যদি আমরা বসাই তা দেখো তো সাইন 30 ডিগ্রি গ্রেটার দেন কি আসছে আমাদের, দেখো
তাহলে এখানে আমরা সাইন 30 ডিগ্রি হয়ে যাবে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মানটা 1 গ্রেটার দেন, আর এখানে সাইন 30 ডিগ্রির মানটা এখানেও 1/2 বসাবো, সাইন 30 ডিগ্রির মান 1/2, আর এখানেও সাইন 30 ডিগ্রির মান 1/2 তার হোল স্কোয়ার। তো আমাদের দেখো কত আসছে, এটা 1/2 এদিকে গ্রেটার দেন, এটা হচ্ছে 1/4 চলে আসবে। তাহলে এখানে দেখো 1/2টা কিন্তু 1/4-এর চাই বড়, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে সত্য দাঁড়াচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা আমাদের সত্য, আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার সত্য। ওকে, কারণ তোমরা দেখো 1/2টা কিন্তু 1/4-এর চেয়ে বড় হয়, মানে লব যদি সমান হয়, হরে যে ছোট সেই বড়, তাহলে এই সত্যটা কিন্তু আমাদের স্যাটিসফাই করছে। তাহলে স্যাটিসফাই যদি করে সত্যটা, তাহলে আমাদের কী হবে, অ্যান্সারটা সত্যই আছে। 5-এরটা দেখো কী বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে তার লম্ব উচ্চতা সরল সমানুপাতিক থাকে যখন চোঙের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে, ব্যাসার্ধ ফিক্সড। এবার দেখো এখানে কি বলেছে, আমাদের দেখো একটা আমরা এভাবে একটা চোঙ নিলাম, ঠিক আছে, এই যে আমাদের একটা চোঙের আয়তনটা ব্যাসার্ধ একই রাখবে, তাহলে আমাদের আয়তনটা যদি বেড়ে যায়, তাই না, লম্বাটা একটু বেশি হয়ে গেল, দেখো ঠিক আছে, লম্বাটা বেড়ে যাবে। দেখো চোঙের আয়তন যেহেতু বাড়ে, তাহলে এখানে উচ্চতাটা কী হবে, উচ্চতাটা যত থাকবে উচ্চতা তত বেড়ে যাবে। তাহলে আয়তনের সঙ্গে দেখো আয়তন বৃদ্ধি পেলে চোঙের যে লম্ব উচ্চতা কী হবে, বাড়বে। তাহলে আমাদের যেটা হবে যে এখানে তো কী বলে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে তার লম্ব উচ্চতা সরল সমানুপাতিক হবে, সরল সমানুপাতিক হবে, কিন্তু এটা ঠিকই বলেছে, তাই না, আয়তন বাড়লে চোঙের উচ্চতাও বাড়বে। তাহলে আমাদের কথাটা সত্য বলেছে, তাহলে এটা অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি সত্য। এবার দেখো 6 নম্বরটা বলেছে, আমাদের কিছু তথ্য দেওয়া আছে, x-3, x-1, 7 আছে, x আছে, আর যেখানে 7x দিয়ে দিয়েছিল এখানে কমা হবে, 7, x হবে, 2x-1 আর 3x-5। এই রাশিগুলির যৌগিক গড় 3.5 যদি হয়, তাহলে ওই রাশিগুলির মধ্যমা কি 3 হবে? আচ্ছা, আমরা দেখব বের করে, আগে যৌগিক গড় বের করে আমরা চেক করে দেখব মধ্যমা কত বের হচ্ছে। তাহলে প্রথমে আমরা যৌগিক গড় বের করি। দেখো এদের যৌগিক গড় আমরা কীভাবে পাবো, যৌগিক গড় পাওয়ার নিয়মটা হচ্ছে এই রাশিগুলিকে যোগ করব, সবগুলো যোগ করে, আর নিচে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6টা, 6 দিয়ে ভাগ করব। এই যৌগিক গড়টা আমাদের বলেছে এটা, ওর সঙ্গে সমান করব। সবগুলো যদি আমরা যোগ করি, দেখো এক্স কটা আছে, 1টা এক্স, 2টা, 3টা, এখানে 2টা, 3, 5টা, 5 আর 3, 8টা, তাহলে এক্স কিন্তু আমাদের 8টা আছে, তাহলে আমরা 8x পেয়ে গেলাম। এবার দেখো সংখ্যা হলো, দেখো -1, -3, -4 আর -5 আর -5, -10, -10 আর এদিকে +7, তাহলে -10 থেকে +7 গেলে -3 হয়ে গেল। আর কটা সংখ্যা আছে টোটাল সংখ্যা আছে আমাদের 6টা, মানে রাশিগুলি আছে 6টা রাশি আছে, নিচে 6 দিব। এটা হচ্ছে আমাদের যৌগিক গড়, যৌগিক গড়ের মান আমার বলে দিয়েছে কত, 3.5। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে x এর মানটা কত আসছে, দেখো 8x - 3, এটা গুণ করো, এটা 6 5 30, 6 3 18, ঠিক আছে, 6 3 18, আর হাতে ছিল কত, হাতে ছিল আমাদের 3, 18 আর 3 21, তাহলে একটা দশমিক, তাহলে 21 পেয়ে গেলাম। তাহলে 8x, তাহলে এদিকে 3টা এদিকে যোগ হয়ে আমাদের 24 হয়ে যাবে, 8 3 24। তাহলে দেখো এক্সের মানটা কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা যদি 3 পাই, তাহলে এখন দেখো এখন তথ্যগুলো কীরকম হবে, তাহলে এটা প্রথম তথ্যটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে 3 - 3 0। তারপরে তথ্যটা দেখো, আর 3 থেকে 1 চলে গেলে আমাদের 2 হবে, পরেরটা 7 আছে, 7 থেকে যাবে, তারপরেরটা 3, এক্সের মানটা 3, পরেরটা দেখো এখানে এক্সের মান 3, তাহলে এখানে হবে আমাদের 6 থেকে 1 চলে গেল, এটা 5 হয়ে যাবে, 5। আর তারপরটা দেখো এটা হচ্ছে আমাদের 9 থেকে আমাদের 5 চলে গেলো, এটা হবে আমাদের 4। এভাবে তথ্যগুলো দাঁড়িয়ে যাবে, 1 2 3 4 5 6, 6টা আমাদের তথ্য ছিল। এবার এদের মধ্যমা কী করে পাবো, মধ্যমাটা চেক করে দেখবো, 3 আসলে পরে সত্য, আর 3 না আসলে মিথ্যা। তাহলে মধ্যমা পেতে গেলে আমাদের আগে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজাবো। প্রথমে 0 আছে, তারপরে 2 হবে ছোট, তারপরে 3 হবে, তারপরে আমাদের 4 হবে, 5 হবে, আর 7টা আমাদের শেষে হবে, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার মধ্যমা কী করে পাবো আমরা, মধ্যমা পাওয়ার নিয়ম আছে, দেখো এদিকে 2 জন আছে, এদিকে 2 জন আছে, তাহলে মধ্যে কারা আছে, 3 4। তাহলে মধ্যমা পাওয়ার নিয়ম হচ্ছে 3 আর 4 যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো, তাহলে 7/2 একে যদি আমরা সরল করি, ভাগ করে দিই, 3.5 পেয়ে যাবো। দেখো আমাদের কিন্তু মধ্যমা 3.5 বলেছে, কিন্তু 3, তাহলে কিন্তু এখানে আমাদের মিথ্যা হবে, ঠিক আছে। প্রশ্নে আমাদের সত্য বলেছে, সত্য কিন্তু হচ্ছে না, তাই না, কারণ মধ্যমা আমরা 3.5 পাচ্ছি, 3.5 হলে এখানে সত্য হতো, যদি 3.5 থাকতো তাহলে অ্যান্সারটা সত্য আসতো। আমাদের এখানে 3 দেওয়া আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিথ্যা দাঁড়াবে।
এবার আমরা চারের প্রশ্নগুলো আসলাম। চারের প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 মার্ক পেয়ে যাবে, তাই না? তো চলো আমরা চারের এক একটা দেখে নেব। তো চারের এক একটা বলছে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের শেষে 650 টাকা পায়, মানে প্রথম বছর মানে 1 বছরে 650 টাকা হয় সুদ আসলটা, আর দ্বিতীয় বছরের শেষে হয় আমাদের কত 2 বছরে হবে 675 টাকা। এখানে আমাদের 76 বলে দিয়েছে, 76 হবে না, 675 হবে। এটা টাকা হলো আসল এবং বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমরা প্রথম বছরের ক্ষেত্রে যদি বলি, প্রথম বছরের ক্ষেত্রে আমাদের সুদটা কত পাবো, তাহলে আয় সমান সমান হবে আসলটা পি, আর প্রথম বছর বলতে 1 বছর, আর সময়টা আমরা সময় আমাদের টি নিয়ে নিয়েছি, আর সুদের হারটাকে আমরা আর ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে সুদ আসল কত হবে, তাহলে সুদ আসল আমাদের হবে, সুদ আসল আমরা যদি বলি সুদ আসল, সুদ আসল সমান সমান আমরা জানি এটা হচ্ছে আমাদের সুদ, PR/100 হচ্ছে আমাদের সুদ, আর তার সঙ্গে আমরা আসলটা যোগ করব, সুদ আর আসল যোগ করে সুদ আসল। এই মানটা আমাদের বলেছে কত 650 টাকা, তাই না? প্রথম বছরের ক্ষেত্রে 650 টাকা বলেছে। তাহলে এটা আমার একটা মান পেয়ে গেলাম, এখানে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার আমরা কি করব, দ্বিতীয় বছরের ক্ষেত্রে যখন বছরের আমাদের সময়টা 2 বছর, তাই না? তাই এটা হচ্ছে প্রথম বছর, প্রথম বছর এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম বছরের ক্ষেত্রে। এবার লিখবো আমরা দ্বিতীয় বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছর এর ক্ষেত্রে, ঠিক আছে? এর ক্ষেত্রে আমরা আয় সমান সমান কী পাবো, পি ইন্টু সময়টা 2 বছর R/100। তাহলে এখানে আমরা সুদ আসল কত পাবো, সুদ আসল দেখো এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2PR/100 সুদটা, আর এর সঙ্গে আমাদের আসলটা যোগ হবে। তাহলে এই মানটা আমাদের কত বলেছে 675। তাহলে এটা আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন যদি আমরা 2 থেকে 1 বাদ দিই, 2 বিয়োগ 1 যদি করি, তাহলে আমাদের দেখো পি কেটে যাবে। তাহলে এখান থেকে একটা বাদ যাচ্ছে, তাই না? 2টা থেকে একটা চলে যাচ্ছে, তাহলে আমরা একটা পেয়ে যাব। তাহলে এটা আমাদের হবে PR/100, তাই না? মানে 2জন থেকে 1জন চলে গেল, তাহলে একটা থেকে গেল PR/100। আর এইদিকে দেখো 675 থেকে আমাদের 650 বিয়োগ, তাহলে কত হবে বিয়োগটা, তাহলে আমাদের দেখো এটা 5 নেমে যাবে, তাই না? আর 5-এ কত দিলে 2, 5-এ কত দিলে 7, এটা আমাদের 25, আমরা 25 পেয়ে গেলাম। আর এখান থেকে যদি আমরা পিআরটা বলি কত, যে পিআর হয়ে যাবে আমাদের 2500, ঠিক আছে? তাহলে একে আমরা 3 নং নাম দিয়ে দিলাম। এবার আমরা দেখো 1 নংয়ে কী করবো, 1 নংয়ে মানটা বসিয়ে দেবো। তাহলে 1 থেকে যদি আমরা বের করে বসিয়ে দিই মানটা, পিআরের মানটা কত, পিআরের মানটা বসালাম 2500, আর নিচে আছে আবার 100, ঠিক আছে? প্লাস পি সমান সমান 650। তাহলে দেখো এখানে 2টো শূন্য কাটালাম, তাহলে এখান থেকে আমরা কার মান পাবো, পি এর মানটা পাবো। তাহলে আমি এখানে দেখাই, বা পি এর মানটা আমরা পেয়ে যাব 650 মাইনাস এটা আমাদের 25টার দিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে বা পি সমান সমান কত পাচ্ছে দেখো, এখানে আমরা 5 পেয়ে যাব, আর এটা আমাদের হয়ে যাবে 4, 2 কত দিলে 4, আমাদের 2 দিলে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো, আর এটা হয়ে যাবে আমাদের 6, তাহলে 625। তাহলে দেখো আমরা আসল কিন্তু 625 টাকা পেয়ে, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, আসল পেয়ে গেছি। এবার দেখো, এবার আমরা সুদের হারটা বের করবো। আমরা 3 নংয়ে আমরা পিটা বসিয়ে দেবো, তাহলে আমরা লিখব 3 থেকে পাই। দেখো এখানে আমাদের কী ছিল, পি, তাহলে পি এর মানটা যদি বসাই 625 ইন্টু আর এদিকে আছে আমাদের কত 2500, ঠিক আছে? তো এখানে আর সমান সমান 2500/625। আচ্ছা, বা আর সমান সমান দেখো এটা যদি তোমরা ভাগ করে দাও, তো ভাগ করে তোমরা দেখবা 4 পেয়ে যাবা, এটা কাটাকাটি করবা বা ভাগ করবা, এটা কত পাবা 4, তার 4% আমাদের অ্যান্সার। তাহলে অতএব আসল আমরা কত পেলাম, আসল পেলাম আমরা 625 টাকা। এবং আমাদের বার্ষিক সুদের হার বলেছিল, বার্ষিক সুদের হার কত পেয়ে গেলাম আমরা, 4% পেয়ে গেলাম। এভাবে অঙ্কটা আমাদের হবে। 4-এর 2 নম্বর প্রশ্নটা বলছে একটি যৌথ ব্যবসায় মূলধনের অনুপাত দেওয়া আছে আমাদের, 4 মাস পরে প্রথম জন অর্ধেক টাকা তুলে নিলে বছরের শেষে প্রাপ্ত লাভের অনুপাত কত হবে। আচ্ছা দেখো 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে অ্যান্সার দিয়ে শুরু করলাম।
তিনজনের মূলধনের অনুপাত কত আছে 1/2 1/3 1/4। পূর্ণ সংখ্যা অনুপাত করলে হরটি লসাগু করো, হরটি লসাগু 12, 12 দিয়ে যে গুণ করো 6:2, এটা পেয়ে আবার 4:2, এটা পেয়ে আবার 3। এটা হচ্ছে আমাদের তাদের মূলধন অনুপাত। তাহলে আমরা ধরে নিব, ধরি তিনজনের মূলধন হবে, ঠিক আছে। তো তিনজনের মূলধন হবে, প্রথম জন 6x নিলাম, তারপরে 4x নিলাম, তারপরে 3x নিলাম। আমরা অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো মূলধন কত। তাহলে প্রথম জনের মূলধন 6x, দ্বিতীয় জনের 4x, আর তৃতীয় জনের মূলধন 3x। ওকে, এবার দেখো প্রথম জনের মূলধনটা যদি আমরা বের করতে চাই, দেখো ভালো করে 4 মাস পর তারা প্রথম জন অর্ধেক টাকা তুলে নিয়েছে। তাহলে প্রথম জনের মূলধন, ঠিক আছে। এটা হচ্ছে একই সময়ের ক্ষেত্রে, কী লিখব, একই সময়ের ক্ষেত্রে ঠিক আছে, এটা মনে রাখবো। একই সময়ের ক্ষেত্রে প্রথম জনের মূলধন আমরা বের করবো। দেখো 4 মাস পর, তাহলে দেখো প্রথম জন 6x টাকাটা, এই যে মূলধনটা, তাহলে আমাদের 4 মাস খেটে নিয়েছে এটা। তাহলে 6x টাকা 4 মাস খাটে, তারপরে অর্ধেক টাকা তুলে নিয়েছে। তাহলে দেখো অর্ধেক টাকাটা মানে 6x-এর অর্ধেক মানে 3x, তাহলে 3x টাকাটা কত মাস খাটে, ঠিক আছে। সেটা আমাদের দেখো এই যে অর্ধেক টাকা, এটা হচ্ছে অর্ধেক টাকা। তাহলে অর্ধেক টাকাটা কত মাস খাটবে, যেহেতু 4 মাস পর দিয়েছে, তা 4 মাস পর আমাদের বাকি কত মাস থাকলো, 8 মাস। তাহলে অর্ধেক টাকাটা কিন্তু 8 মাস খাটে। এটা হবে প্রথম জনের মূলধনটা একই সময়ের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই। তাহলে এখানে দেখো এটা আমাদের আসছে 6×4 24x, এটা আমরা 3, তাহলে এখানেও আসছে আমাদের 24x। তাহলে এটা দাঁড়িয়ে গেলে কত, আমাদের দাঁড়িয়ে গেলে এটা 48x। তাহলে প্রথম জনের মূলধন আমরা একই সময়ের ক্ষেত্রে এটা বের করলাম 48x। এবার একইভাবে আমরা দ্বিতীয় জনের মূলধন বের করব। তাহলে লিখবো আমরা দ্বিতীয় জনের মূলধন কত হবে দেখো। তাহলে দ্বিতীয় জনের মূলধন ছিল 4x, তাহলে এই 4x টাকাটা কত মাস খাটে, 12 মাস খাটে। তাহলে 4x টাকাটা খাটে 12 মাস। তাহলে কত হবে এটা হবে আমাদের এরও হয়ে যাবে আমাদের 12×4 48x, তাই না। তাহলে 48x পেয়ে গেলাম দ্বিতীয় জনের মূলধনটা। একই সময়ের ক্ষেত্রে আমরা বের করছি তৃতীয় জনের মূলধন। তো তৃতীয় জনের মূলধন দেখো 3x ছিল, তাহলে এরও টাকাটা কিন্তু 12 মাস খাটে। তাহলে এর হয়ে যাবে 12×3 36x। ওকে, এবার একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা আর লাভের অনুপাতটা সমান হবে। তাহলে আমরা এখানে কী বের করব, অতএব আমরা বের করব লাভের অনুপাত। তাদের লাভের অনুপাত। তা অনুপাতটা কত হবে দেখো, প্রথম জনের আমাদের যেটা মূলধন ছিল, মূলধনের অনুপাতটাই হবে লাভের অনুপাত। তার প্রথম জনের ছিল 48x, দ্বিতীয় জনের পেলাম 48x, আর তৃতীয় জনের পেলাম কত 36x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাভের অনুপাত। কারণ এখানে আমাদের কারণটা বলি, যেহেতু একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত। এটা হয়, ঠিক আছে। একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে আমরা লভ্যাংশ অনুপাতটা বের করছি। দেখো এক্সগুলোতে কেটে যাবে, তার থেকে যাবে 48:36 12 দিয়ে যদি ভাগ করি 12×4 48, 12×4 48, 12×3 36। তাহলে তাদের যে লভ্যাংশ অনুপাত যেটা বের করতে বলেছিল 4:3 হবে আমাদের, এটাই আমাদের অ্যান্সার। 4-এর 3 নম্বরটা বলছে x = 5 + 2√6 হয়, তাহলে √x + 1/√x এর মান নির্ণয় করা। আচ্ছা, এক্সের মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে 1/xটা বের করব। তো এটা 1/5 + 2√6 হবে। আচ্ছা, এটা যদি আমরা হর কোঅর্ডিনেশন করি তাহলে উপরে হবে 5 - 2√6, আর নিচে আমাদের সূত্র হয়ে যাবে a² - b²।
ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি একটু দেখাই তোমাদের ভেঙে, সেটা কীভাবে হয়, 5 + 2√6 যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ হয়ে যাবে, তাই না? এটা নিচেও গুণ আর উপরেও গুণ, উপরে 5 - 2√6 আর নিচে এবার আমরা লিখতে পারবো a² - b², উপরে 5 - 2√6 আর নিচে 25, আর এটা দেখো এটা হবে আমাদের 4 আর এদিকে 6 হবে, তাহলে 6 × 4 = 24, এটা আমাদের 24। তাহলে আমরা দেখো 5 - 2√6, তাহলে 1/x এর মানটা কত পেলাম, 5 - 2√6। আচ্ছা, এবার দেখো এখন আমরা করব কি, এর বর্গটা আমরা করব, তাহলে এর বর্গের মানটা আমরা বের করি। তাহলে এর বর্গের সূত্রটা আমরা কি জানি, আমরা জানি a² + b² + 2ab, ঠিক আছে। এটা হচ্ছে a + b² সূত্র। তাহলে এটা আমাদের x হয়ে যাবে, এটা আমাদের 1/x, আর এটা দেখো কেটে যাচ্ছে এখানে, তো এটা আমাদের 2 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা মানটা কীভাবে পাবো, তাহলে আমরা x এর মানটা আমরা জানি, x এর মানটা হচ্ছে +5 2√6, আর এখানে দেখো এখানে আমরা এর 1/x এর মানটা আমরা বের করলাম 5 - 2√6, আর এদিকে আমাদের +2 ছিল, তাহলে এটা তো আমাদের কেটে যাচ্ছে। তাহলে দেখো 5 আর 5 10, আর 10 আর 2 12, ঠিক আছে। তাহলে এই যে আমাদের 12 পেয়ে গেলাম এটা। তাহলে এর মানটা আমরা স্কোয়ারটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে √x + 1/√x, আচ্ছা প্লাস মাইনাস হবে, তো আমরা ধনাত্মক মানটা নিচ্ছি, এখানে মাইনাসটা আমরা ছেড়ে দিলাম। তাহলে এখানে আমরা লিখব ধনাত্মক মান নিয়ে, ঠিক আছে, একটা মান আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো আমরা কি পাবো, আমরা যদি এটাকে সরল করে নিই তাহলে এখানে আমাদের কত বেরোবে, 2 আসবে আর 3টা থেকে যাবে, তাহলে আমাদের এর মানটা পেয়ে গেলাম 2√3, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখানে প্লাস মানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তা আমরা ধনাত্মক মানটা নিলাম। এবার 4 নম্বর প্রশ্নটা বলছে y - z ভেরিয়েস 1/x, z - x ভেরিয়েস 1/y, x - ভেরিয়েস 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফলের মান কত হবে। আচ্ছা, এখানে দেখো আমরা ভেদগুলো যদি আমরা উঠাই, তাহলে এখান থেকে আমরা পাবো y - z = k1/x, ঠিক আছে, কারণ ভেদ উঠালে পরে একটা ধ্রুবক আসবে। আর এখান থেকে আমরা যে k1 এর মানটা বের করি, তাহলে k1 = xটা গুণ হয়ে যাবে, তাহলে xy - xz, k1 এর মানটা বের করে নিলাম। এখান থেকে আমরা যদি ভেদ উঠাই, তাহলে z - x = k2/y হবে। তাহলে এখান থেকে আমরা k2-র মানটা যদি বের করতে চাই, তাহলে এখানে হবে yz - xy। এখান থেকে আমরা ভেদ উঠালে x - y = পাবো k3/z। তাহলে এখান থেকে আমরা যদি k3-র মানটা বের করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে xz - yz, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে দেখো ভেদ তিনটির যোগফল, ভেদ ধ্রুবক তিনটির যোগফল এখানে মান বের করতে বলেছে। তাহলে এখানে আচ্ছা তোমরা এখানে কিন্তু লিখবা k1, k2 ও k3, এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমরা পাশে লিখে দিবা। আর এখানে দেখো ভেদ ধ্রুবক তিনটি যদি আমরা যোগফল বের করি, তাই না, k1 + k2 + k3, তো যোগ করো, দেখো k1 এর মানটা আছে xy - xz, এটা যোগ করলাম, আর k2 এর মানটা আছে yz - xy, এটা যোগ, প্লাস আর k3-র মানটা আমরা দেখতে পাচ্ছি xz - yz। তোমরা দেখো সবাই সবার সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে, এখানে প্রত্যেকের সঙ্গে কেটে গিয়ে আমাদের 0 চলে আসছে। তাহলে আমাদের দেখো ভেদ ধ্রুবক তিনটির যে যোগফলটা বলেছিল, তো কত পেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে অতএব লিখে দেব ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত পেলাম, যোগফল = 0 পেয়ে গেলাম। এবার 4-5-টা বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 13 সেমি, 12 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত। আচ্ছা, এখানে ত্রিভুজটি আমরা চেক করব, ত্রিভুজটি এখানে সমকোণী ত্রিভুজ আগে দেখাবো। দেখো সমকোণী ত্রিভুজ কীভাবে দেখাবো, যে বড় বাহুটা অতিভুজ আর ছোটো দুটো বাহু লম্বভূমি নিয়ে নেবো। তাহলে এখানে দেখো অ্যান্সার, বড় বাহুটা হচ্ছে আমাদের 13-এর হোল স্কোয়ার, আর 5-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার, তাহলে এদিকে 169, আর এদিকে 25 প্লাস 144, তাহলে 169, আর এদিকে দেখো 169 পাচ্ছি যোগ করে, তাহলে ওই দিকে সমান। তাহলে এখানে
এখানে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুর, তাহলে আমরা কী করব, আমরা লিখব যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ, এখানে লিখব আমরা অতিভুজ বাহুর মধ্যবিন্দু হবে, ঠিক আছে, কী হবে, পরিকেন্দ্র। মধ্যবিন্দু হবে পরিবৃত্তের পরিকেন্দ্র, মধ্যবিন্দু হবে পরিকেন্দ্র আমরা লিখে দিলাম পরিকেন্দ্র। দেখো আমি ছবিটাকে বোঝাই, একটা সমকোণী ত্রিভুজ, এই যে আমাদের অতিভুজ, ঠিক আছে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা কীভাবে হবে, এইভাবে সমকোণী বিন্দু হয়ে যাবে আর এইভাবে যাবে। তখন আমাদের দেখো কেন্দ্রবিন্দুটা হবে এই যে, এটা যদি এ বি সি হয় তাহলে এসি বাহুর মধ্যবিন্দুতে হবে আমাদের পরিকেন্দ্রটা। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ধর্ম আছে, পরিকেন্দ্রটা কী হয়, অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে হয় আমাদের পরিকেন্দ্র। তাহলে অতিভুজ বাহুর অর্ধেক হবে আমাদের পরিব্যাসার্ধ, তাই না? তাহলে অতএব পরিব্যাসার্ধ হবে কত, পরিব্যাসার্ধ। তা আমরা এখানে পরিব্যাসার্ধ বের করতে বলেছে, পরিব্যাসার্ধ সমান কী হবে, অতিভুজের অর্ধেক, অতিভুজ, এখানে লিখব আমরা অতিভুজ বাহুর দৈর্ঘ্য বাই 2। ঠিক আছে, অতিভুজ বাহুর দৈর্ঘ্য বাই 2। তাহলে এখানে অতিভুজ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, আর এখানে হবে আমাদের অতিভুজ দৈর্ঘ্য 13 জানি আমরা, তা 13/2 এত সেমি। তাহলে এটা যদি আমরা ভাগ করি 6.5 সেমি। তাহলে দেখো আমাদের ত্রিভুজটির পরিব্যাসার্ধ বের করতে বলেছিল, তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ আমরা পেয়ে যাব 6.5 সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার 6 নম্বর প্রশ্ন বলছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তটির কেন্দ্র থেকে জে এর লম্ব দূরত্ব 8 সেমি হয় তাহলে বৃত্তের জে এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের কি বলেছে, আমাদের একটা বৃত্ত বলে দিয়েছে। এখানে দেখো আমাদের একটা জে আছে, এই জায়গায় আমরা জে নিলাম, তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে এই দেখো কেন্দ্রবিন্দু থেকে জে এর যে লম্ব দূরত্ব, আমরা যদি ওপি নাম দিই, তাহলে ওপিটা আমাদের বলেছে কত, 8 সেমি বলে দিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের ওপি এখানে জানা হয়ে গেল 8 সেমি। আচ্ছা, এখানে আমাদের জেটার নাম আমরা এবি দিয়ে দিলাম। এই এবি জের দৈর্ঘ্য বের করতে বলেছে, আর ব্যাস দেওয়া আছে, তাহলে ওই আমাদের এখানে ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ওয়ে কত হবে, ওয়ে হবে আমাদের ব্যাস কত আছে 20, তাহলে ওয়েটা হবে 20/2 মানে 10 সেমি পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো আমরা এবি জের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমরা আগে এপি বের করতে পারবো, এটাতে আমরা 10 পেয়ে গেলাম, তাহলে এপি পাবো, তাই না? এবির অর্ধেক এপি হবে। তাহলে এখানে দেখো আমরা এপিটা বের করছি, তাহলে এটা তো আমাদের লম্ব বলেছে, এটা তো আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো, সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে আমরা অতিভুজটা হচ্ছে আমাদের ওয়ে, তাহলে ওয়ে স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম। এখান থেকে যদি আমরা এপির মানটা বের করতে চাই, এপি স্কোয়ার, তাহলে ওয়ে স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার হয়ে যাবে। তাহলে মান বসাবো, ওয়ের মান হচ্ছে 10, 10-এর স্কোয়ার, আর ওপি হচ্ছে 8, 8-এর স্কোয়ার, এটা 100, এটা হচ্ছে 64, বিয়োগ করে পাবো কত, 36। তাহলে এপি কত পেয়ে যাবো, এপি পেয়ে গেলাম 6। দেখো তাহলে আমরা যদি এপি যদি পেয়ে যাই, ঠিক আছে, তোমাদের এবার জানতে হবে, তোমাদের এখানে জানতে হবে, অতএব আমরা এবি কত পাবো, এবিটা হবে 2AP। ঠিক আছে, দেখো ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা সেই যেটা কী করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে তোমরা লিখবা ব্যাস নয় এইরূপ কোনো জের উপর, ঠিক আছে, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটি
সেই জেকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা আমাদের একটা উপপাদ্য আছে। এই কারণটা খুব ইম্পর্টেন্ট কারণ। এই কারণের জন্য কিন্তু আমরা এপিটা পেয়ে যাবো, এপি এর ডবল পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমরা এপির মানটা পেলাম 6, তাহলে এটা হবে 12 সেমি। তাহলে এবির মানটা কোথায় পেয়ে গেলাম? এবির মানটা পেয়ে গেলাম 12 সেমি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 7 প্রশ্ন বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা। এখানে দুটি বৃত্ত বলেছে, একটা বলেছে আমাদের 8 সেমি আর একটা বলেছে আমাদের 3 সেমি ব্যাসার্ধ বলেছে। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমাদের এবি কিন্তু আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, এবি কত বলেছে? এবি বলেছে আমাদের 13 সেমি, কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে। এবার এখানে দেখো সাধারণ স্পর্শক যদি আমরা তৈরি করি, এই যে আমাদের সাধারণ স্পর্শক সিডি, তাহলে সিডি দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তাহলে সিডি আমাদের কত হবে? সিডি জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমরা এর মানটা কী করে পাবো তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে এসি যোগ করলাম, আমরা এখানে বিডি যোগ করলাম। এবার আমরা কি করব, আমরা এই বি এর সমান্তরাল করে এই ডি বিন্দু থেকে একটা সমান্তরাল সরলরেখা তৈরি করব আমরা। এই যে দেখো, তো এটা আমরা পি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা অঙ্কন করেছি অ্যান্সার। কি অঙ্কন করলাম? অঙ্কন করেছি এবি সমান্তরাল পিডি। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা আমাদের আয়তক্ষেত্র হবে কি করে? তাহলে এখানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে একই সরলরেখা। ঠিক আছে, এটা আমাদের সমান্তরাল সরলরেখা, তাহলে এটা আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এরা যদি আমাদের দেখো একই সরলরেখা হয়, তাহলে এই যে আমাদের ছেদকটা, তো ছেদকের একই পাশের যে অন্তস্থ কোণ দুটির যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই 90 ডিগ্রি হলে পরে কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই যে দুটো সরলরেখা আর এই যে ছেদক আছে, তাহলে দুটো সরলরেখার যে ছেদকের একই পাশে দুটো কোণ দুটির যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে একজন 90 হলে একজন 90 হবে। আচ্ছা, এ তো আমাদের 90 ডিগ্রি, কারণ স্পর্শকের উপর কী হয়? কেন্দ্রগামী সরলরেখাটা স্পর্শকের উপর লম্ব হয়। ঠিক আছে, এভাবে এখানেও লম্ব, তা 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তা 3 জন আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা কত হবে আমাদের? 90 ডিগ্রি। তাহলে আমরা এটা কী পেয়ে গেলাম? এপি ডিবিটা একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে এবি যদি আমাদের হয় 13 সেমি, তাহলে আমরা পিডি পেয়ে যাবো এখান থেকে। তাহলে পিডি কত পেয়ে যাবো? পিডি পেয়ে যাবো 13 সেমি। তাহলে এবার সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখি, সমকোণী ত্রিভুজ এখানে কে আছে? এখানে আমরা নিব পিসিডিটা। পিসিডি থেকে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ আমাদের কে? পিডি। তাহলে অতিভুজ হচ্ছে পিডি স্কোয়ার সমান পিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সিডি স্কোয়ারের মানটা বের করবো। তাহলে সিডি স্কোয়ার হবে আমাদের দেখো পিডি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। এবার আমাদের পিসি দরকার। দেখো পিসি আমাদের কত হবে, তোমাদের আমি দেখাচ্ছি যে পিসিটা কত। দেখো আমাদের পিসিটা আমি তোমাদের এখানে দেখাই, এই জায়গায় পিসি সমান কী হবে? পিসি সমান হবে এসি থেকে এপি বাদ, এটাই হবে আমাদের পিসি। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের বলবো আমি, এখানে আমাদের এপি সমান আছে আমাদের ডিবি। ঠিক আছে, এপি সমান ডিবি। তাহলে এদের মানগুলো কত? তাহলে ডিবির মান ব্যাসার্ধ আমাদের 3 সেমি দেওয়া আছে। তাহলে এপির মানটা কিন্তু 3 সেমি পেয়ে গেলাম। আর এসিটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বড় বৃত্তের ব্যাসার্ধ এখানে যদি আমরা বলি এসিটা কত আছে? এসিটা আমাদের আছে 8 সেমি। তাহলে এসিটা যদি 8 সেমি আর এটা 3 সেমি হয়, তাহলে পিসি কত পেয়ে গেলাম? 5 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা তাহলে এখান থেকে আমরা মানগুলো যদি পুট করে দিই, তাহলে পিডি আমরা পেয়েছি কত? 13। তো এটা হচ্ছে আমার 13 স্কোয়ার। আর পিসি পেলাম আমরা 5, তো এটা 5 স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের 169, এটা হয়ে গেল আমাদের 25। ঠিক আছে, তাহলে বিয়োগ করে 169 থেকে 25 বিয়োগ করবো 144। তাহলে সিডির মান কত পেয়ে যাবা? 144 বর্গমূল 12 পেয়ে যাবা। দেখো সিডির দৈর্ঘ্য আমরা এই যে সিডির দৈর্ঘ্য যেটা বের করতে বলেছিল সেটা কিন্তু পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে অতএব বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান কত পেয়ে গেলাম? 12 সেমি। ঠিক
ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমাদের একটা শর্টকাট নিয়মে পাওয়া যায়। আমি যেহেতু শর্টকাট নিয়মটা তোমাদের বলি, ঠিক আছে, সিডির মানটা তোমরা পেয়ে যাবা √/(d² - r1 - r2 তার হোল স্কোয়ার। ডি বলতে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, r1 হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, r2 হচ্ছে ছোটো বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে মান বসাবা, এটা হচ্ছে 13 স্কোয়ার। আর এদিকে দেখো, এদিকে তোমরা পেয়ে যাবা এটা 8 - 3 পেয়ে যাবা। তুমি এটা সলভ করবে, এটা সলভ করে তোমরা 12 পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট একবারে নিয়মটা বের করা। সরল সাধারণ স্পর্শকের যে দৈর্ঘ্যটা তার পাওয়ার সূত্র হচ্ছে আমাদের এটা। তো এটা আমি ডিটেলসে বলে দিলাম, দুইভাবে বলে দিলাম, ঠিক আছে। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো আর মন দিয়ে শিখো অঙ্কগুলো। 8 অঙ্কটা আছে, যদি x = 2 sin θ + 3 cos θ, y = 3 sin θ - 2 cos θ হয়, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, মানে θ অপনয়ন হবে। দেখো অ্যান্সার দিয়ে আমরা কী করব, আমরা প্রথম সমীকরণটাকে বর্গ করে নিলাম, 2 sin θ + 3 cos θ হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি সূত্র ভাঙাই, এটা হবে 4 sin² θ + 9 cos² θ, মানে a + b হোল স্কোয়ার সূত্র ভাঙাচ্ছি, a² + b² + 2ab, 2a sin θ আর প্লাস বি হবে আমাদের 3 cos θ, ঠিক আছে। আচ্ছা, তা এটাকে আমরা একটু সরল করে নিই, 4 sin² θ + 9 cos² θ, এটা হবে কত, এটা হবে 2 দিয়ে 4, 4 3 12, তাহলে 12 sin θ cos θ। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা পরেরটা বর্গ করব। ওটাকে যদি আমরা বর্গ করি, সেটা আসবে আমাদের 3 sin θ - 2 cos θ তার হোল স্কোয়ার। এখানে আমরা সলভ করব, এটা আমরা পেয়ে যাবো 9 sin² θ + 4 cos² θ, এটা মাইনাস দিয়ে পাবা -12 sin θ cos θ। একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা কী করব, 1 আর 2 যোগ করে নেব, তাহলে 1 + 2, ঠিক আছে, এটা আমরা করছি। তাহলে এখানে পাবো s² + y²। আচ্ছা, ডান দিকে যে আমরা যোগ করি, তা লক্ষ্য করে এটা আমরা এখানে 4 কমন নিয়ে নেব। তাহলে 4 কমন যদি নিই, তাহলে আমরা পেয়ে 4 কমন নিয়ে হবে আমাদের sin² θ + cos² θ। আর আমার 9, এই যে 9 কমন নেই এই জায়গা থেকে, ঠিক আছে, তা 9 কমন নিলে পরে প্লাস হবে এখানেও sin² θ + cos² θ। ওকে, আচ্ছা, তারপরে দেখো এটা আমাদের এই দুটো আমাদের কিন্তু কেটে যাবে, এই দুটো পার্ট আমাদের দেখো, এটা +12 sin θ cos θ - -12 sin θ cos θ, দুটো পার্ট কেটে যাবে। এই পার্ট দুটোকে লিখলাম না আমরা, তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে গেল 4 × 1, এটা দাঁড়িয়ে গেল 9 × 1। তাহলে দেখো এটা আমরা যোগ করে পেয়ে যাবো 4 + 9, এটা গুণ করে 4 × 4 আর 9 × 9, 4 আর 9 যোগ করো কত পাবা, তুমি 13 পেয়ে যাবা। তাহলে আমরা পেয়ে গেলাম s² + y² = 13। যে x y এর মধ্যে সম্পর্ক বলেছিল, এটাই আমাদের নির্ণয় সম্পর্ক, এটি নির্ণয় সম্পর্ক। 4 9 নম্বর প্রশ্ন দেখো, মান নির্ণয় করো sin² 1 ডিগ্রি + sin² 2 ডিগ্রি + sin² 3 ডিগ্রি + sin² 89 ডিগ্রি। 1 থেকে 89 আছে, তাই না? তাহলে এখানে আমাদের 89টা পদ আছে। আচ্ছা, এবার দেখো আমরা কী করব, আমরা একটু ভেঙে তৈরি করি এটাকে। sin² 1 ডিগ্রি + sin² 2 ডিগ্রি প্লাস চলছে, আমরা এখানে নিলাম sin² 44 ডিগ্রি নিলাম, প্লাস তারপর হবে sin² 45 ডিগ্রি, ঠিক আছে, প্লাস তারপর নিব sin² 46 ডিগ্রি, প্লাস এবার নিব আমরা sin² 88 ডিগ্রি প্লাস sin² 89 ডিগ্রি। এভাবে আমরা এই রাশিটাকে একটু ভেঙে নিলাম। আচ্ছা, সমান sin² 1 ডিগ্রি, sin² 2 ডিগ্রি, আর এখানে প্লাস sin² 44 ডিগ্রি আমরা রেখে দিলাম। আর sin² 45 ডিগ্রির মান জানি, sin 45 ডিগ্রির মান তোমরা জানবা 1/√2,
তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা একটু চেঞ্জ করব, সাইন স্কোয়ার দেখো 46-এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, কারণ 90 থেকে 44 ডিগ্রি বিয়োগ করো তোমরা পেয়ে যাবা 46 ডিগ্রি প্লাস ডট ডট। এখানে আমরা চেঞ্জ করছি সাইন স্কোয়ার দেখো 88 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, মানে এমনভাবে হবে এরা চেঞ্জ হয়ে কিন্তু এই কোণগুলোই আসবে 1 2 শেষে 44 ডিগ্রি আসবে, দেখবা। আর শেষেরটা দেখো, শেষেরটা আছে সাইন স্কোয়ার 89 ডিগ্রি আছে, তাকে লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এটা বিয়োগ 89 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমাদের দেখো এদিকে সাইন স্কোয়ার 1 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 2 ডিগ্রি আছে প্লাস ডট ডট ডট, এখানে সাইন স্কোয়ার 44 ডিগ্রি আছে। আর এটাকে যদি তোমরা ভেঙে নাও তো এটা 1/2 পেয়ে যাবা। আর এখানে দেখো এটা আমরা পেয়ে যাবো, দেখো পুরো কোণের সূত্র, এটা আমরা cos স্কোয়ার 44 ডিগ্রি পাবো প্লাস ডট ডট। আর এখানে দেখো এটা পেয়ে যাবো cos স্কোয়ার 2 ডিগ্রি পুরো কোণের সূত্র প্লাস, আর এখানেও পাবো cos স্কোয়ার 1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এটাকে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস, আর এখানে দেখো cos স্কোয়ার 1 ডিগ্রি পেয়েছি, এর জায়গায় লিখলাম cos স্কোয়ার 1 ডিগ্রি প্লাস, তারপর এটাকে দেখো সাইন স্কোয়ার 2 ডিগ্রি প্লাস cos স্কোয়ার দেখো 2 ডিগ্রি আছে, তাহলে cos স্কোয়ার 2 ডিগ্রি, ঠিক আছে। এভাবে চলবে, এরা কতটি চলবে, এরকম চলবে, এটা টোটাল 44টি চলবে, তাই না। 89 অবধি চলে 1 থেকে 89। দেখো আমাদের 45টাতে আমরা মানটা বসিয়ে দিয়েছি, এই যে কথায় এই যে সাইন 45-এর মানটা বসিয়ে দিয়েছি, তো একটা পদ কমে গেছে, তাহলে একটা পদ যদি কমে যায় তা 45টা বাদ দিয়ে 1 থেকে 89 কত আছে 88টা পদ, তাহলে 88টা পদ এখানে আছে দেখো, তার মধ্যে আমরা দুজন করে নিয়েছি, তাহলে 88-র অর্ধেক, তাহলে 88-র অর্ধেক কত পাবা 44 পেয়ে যাবা, দুজন দুজন করে, তাহলে এখানে টোটাল আছে 44টি বন্ধনী পর্যন্ত। আর দেখো এটা আমাদের এভাবে ঘিরে দিলাম এটাকে থার্ড বন্ধনী দিয়ে, আর এই যে 1/2 ছিল সেটা আমরা 1/2 শেষে লিখবো আমরা প্লাস, ঠিক আছে, এই যে প্লাস 1/2 শেষে থাকলো। এখানে বন্ধনী কতগুলো আছে, বন্ধনী আছে আমাদের 44টি বন্ধনী পর্যন্ত আছে, যে একটা দুটা করে 44। কেন 44, আমি বললাম যে 1 থেকে 89 আর 45টা আমরা মান বসিয়ে দিয়েছি এখানে, তা থাকলো 1 থেকে 88, আর আমরা দুটো দুটো করে নিয়েছি বলে তাহলে 88-র জোড়া জোড়া করা হয়ে গেছে, কত হবে তাহলে 44টি বন্ধনী পর্যন্ত হবে মান আমাদের। তাহলে এখানে দেখো এখানে আমরা 1 পাবো, ঠিক আছে, সাইন স্কোয়ার কোণগুলো 1 আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়, তাহলে এখানেও 1, এরকম 1 যেতে যেতে কতগুলো 1 আছে, ঠিক আছে, 1 আছে আমাদের 44টি পদ পর্যন্ত, ঠিক আছে। 1 কতগুলি আছে এখানে 44টি পদ পর্যন্ত আছে 1, আর এদিকে কত আছে আমাদের হাফ আছে, তাহলে এখানে 1 যদি 44টা 1 থাকে তো 44টা 1-এর যোগফল কত হবে 44 হবে, আর এদিকে আবার আমাদের ছিল হাফ, তাহলে একে যদি আমরা সরল করি তাহলে 44 পূর্ণ 1/2 পেয়ে যাবো, তাহলে এটাই আমাদের হবে অ্যান্সার 44 পূর্ণ 1/2। দেখো আমাদের অ্যান্সারে কত আছে, অ্যান্সারে আমাদের দেওয়া আছে 22.5 ডিগ্রি, মানে 22 এভাবে দেওয়া আছে, ঠিক আছে। ডিগ্রি তো হবেই না, যদি ডিগ্রি না হয় তাহলে 22.5 মানটা আমরা পাবো না। 22.5 কোন মানটা পাবো, যখন আমাদের দেখো এই যে 1 2গুলো যদি আমাদের বিজোড় সংখ্যাগুলো থাকতো 1 3 5, ঠিক আছে, 7 যদি বিজোড় সংখ্যাগুলো থাকতো তখন কিন্তু কী হতো, তখন থাকতো আমাদের টোটাল 44টা, 45 বাদ দিয়ে থাকতো আমাদের কত 44টা, 44-এর অর্ধেক হয়ে যেত 22টা, 22 আর হাফ যোগ করে আমাদের 22.5 পেয়ে যেতাম যদি আমাদের বিজোড়গুলো থাকতো। এখানে কিন্তু জোড় বিজোড় সবগুলো আছে, তো সবগুলো থাকলে পরে আমরা কী পাবো, আমরা পেয়ে যাবো এই অ্যান্সারটা পেয়ে যাবো 44 পূর্ণ 1/2, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো আমরা নিয়েছি 4-এর 10 11 12 একসঙ্গে আমরা 3টা অঙ্ক নিয়েছি। তাহলে আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নগুলোতে চলে এসেছি। তো দেখো তোমাদের ক্লাসগুলো কিন্তু আমি ভালো করে করিয়ে দিয়েছি, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাবা। তাহলে যদি ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত তোমরা ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো তা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে দেখো আমরা 4-এর 10 নম্বরটা প্রথমে করাবো। বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল a বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য r একক হলে a ও r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা। আচ্ছা এখানে দেখো আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বলে দিয়েছে a, তাহলে a সমান সমান কী জানি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে আমাদের a স্কোয়ার। বাহু দৈর্ঘ্য যদি a হয় ঘনকের, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কোয়ার, তাই না। a যেখানে হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য। আর তারপরে এখানে দেখো আমাদের বলেছে
কত ঘনকের কর্ণদৈর্ঘ্যটা আমাদের আর বলেছে, তাহলে আর সমান কী পাবো, কর্ণদৈর্ঘ্য সূত্র ঘনকের √3 ইন্টু বাহু, তাহলে √3a। আচ্ছা, এখান থেকে আমরা কার মানটা বের করবো, এর মানটা। তাহলে এর মানটা যদি বের করি তাহলে আমরা এখানে পেয়ে যাব r/√3, ঠিক আছে। তাহলে এর মানটা এখানে বসিয়ে দেবো আমরা, তাহলে এখানে বসাচ্ছি আমরা। তাহলে a সমান 6 ইন্টু এর জায়গায় যদি মানটা বসাই তাহলে r² বাই 3 হবে আমাদের, r²/3। এটা যদি আমরা কেটে দিই তো এটা কত হবে, 2 হবে। তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম, দেখো এটা পেয়ে গেলাম a সমান 2r²। তাহলে এটাই আমাদের অ্যান্সার। নির্ণয় সম্পর্ক বলেছিল এ আর এর মধ্যে, তাহলে এ ও আর এর মধ্যে যে সম্পর্কটা হবে a সমান 2r²। 11 নম্বর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে ওর শীর্ষকোণের মান কত হবে। দেখো একটা আমাদের শঙ্কু আছে, আমি এখানে ছবিটা আঁকি। ঠিক আছে, এভাবে আমরা একটা শঙ্কু আঁকলাম, আমরা এটা এ বি, আর এখানে শঙ্কুর উচ্চতা, এটা ও হচ্ছে কেন্দ্রবিন্দু, ভূমিটার কেন্দ্রবিন্দু এটা, আর এখানে আমরা সি নামতে দিলাম, ABC। তাহলে OC আমাদের কি উচ্চতা। তাহলে এখানে দেখো কি বলে দিয়েছে, ভূমির ব্যাসার্ধ যেটা হবে OC সেটা হবে, মানে এখানে OB সমান OC বলে দিয়েছে, তাই না, আর বলে দিয়েছে এখানে। আচ্ছা, তাহলে এটা যদি সমানে, দেখো আমাদের এটা তো সমকোণ ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই বাহু মানে OB আর OC সমান, তাহলে এখানে কোণগুলো কত হবে, এই কোণগুলো মানে আমাদের 45 ডিগ্রি পাবো। তাহলে এখানে কোণগুলো যেটা হবে OCB সমান হয়ে যাবে আমাদের OBC, এর কথা পাবো 45 ডিগ্রি পাবো। তাহলে এই যে কোণটা এইদিকে এটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। একইভাবে এদিকে এই আমাদের 90 ডিগ্রি, তাহলে এ বাহু সমান, তাহলে আমরা এই কোণে কত পাবো, 45 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই কোণে যে 45 ডিগ্রি পেয়ে যাই, তাহলে এই যে একসঙ্গে যে বড় কোণটা কত 45 যোগ করে 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমাদের এই কোণের মানটা বের করতে বলেছি ACB, ঠিক আছে। তাহলে কোণ ACB কোণের মান কত হবে, 45 ডিগ্রি যোগ 45, এদিকে 45 এদিকে 45, তাহলে যোগ করে কত পেয়ে যাবো, 90 ডিগ্রি। তাহলে এই যে বলেছে যেটা শীর্ষকোণের মানটা, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে আমাদের যেটা বলেছিল সেই শঙ্কুর শীর্ষকোণের মান কত পাবো, সেই শীর্ষকোণের মান আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। 12 নম্বরটা বলছে দেখো UI সমান xi - 25/10 সামেশন fi xi 20 সামেশন fi 100 হলে x বারের মান কত। তাহলে এখানে দেখো আমাদের এখানে একটা সূত্র আছে, UI সমান xi - a/h, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা a দেখতে পাচ্ছ 25 আর h দেখতে পাচ্ছ 10। এবার তোমরা x বারের সূত্র চলে যাবে। x বারের সূত্রটা আমরা কি জানি, a প্লাস h ইন্টু সামেশন fi xi বাই সামেশন fi, ঠিক আছে। এটা হচ্ছে x বারের সূত্র। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে এর মানটা আমরা 25 পেলাম, আর এদিকে h এর মানটা তো 10, আর সামেশন fi x এর মান দেওয়া আছে দেখো 20 দেওয়া আছে, আর সামেশন f এর মানে দেওয়া আছে 100। সলভ করে নাও, এটা আমরা 0 0 0 কেটে দিলাম। তাহলে এখানে 25 প্লাস 2 দেখতে পাচ্ছি, তাহলে মানটা পেয়ে গেলাম, x এর মানটা 27 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের এখানে 27। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো, প্রথম থেকে ক্লাসগুলো দেখবা। প্রথম থেকে ক্লাস না দেখলে কিন্তু তোমরা অতটা বুঝতে পারবে না। যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখছে তারা কিন্তু ভালো বুঝতে পারবে। আমার কিন্তু রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, ঠিক আছে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা সেখান থেকে মডেল সেটগুলো দিয়েছি আমরা তারপর এবিটি টেস্ট পেপার দিচ্ছি। আজকে আমরা WBHA থেকে দিলাম। এরপরে যে ক্লাসটা আসবে তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ক্লাসটা আসবে। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আর ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তো তোমরা লাইক করো, নিশ্চয়ই ভিডিওগুলোতে লাইক করবা। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা তাহলে ভালো থেকো।